আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। যুদ্ধক্ষেত্রেই নির্ধারিত হবে এই সংঘাতের সমাপ্তি। ইরান। মধ্যপ্রাচ্য উত্তেজনা, বাগদাদে মার্কিন দূতাবাসের ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন। মুসলিম বিশ্বের প্রতি লারিজানির খোলা চিঠি, শত্রু চিনতে ভুল করবেন না। হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের ডাকে মিত্রদের না, বাড়ছে কূটনৈতিক টানাপোড়েন। ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞের সতর্কবার্তা, যুদ্ধ হেরে যাওয়ার পথে যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সোমবার ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছেন, এই যুদ্ধের সমাপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্ধারিত হবে না, বরং যুদ্ধক্ষেত্রেই তার সিদ্ধান্ত হবে। ইরানের অন্যান্য সামরিক কর্মকর্তারাও একই ধরনের বক্তব্য প্রদান করেছেন। তাদের মতে, যুদ্ধ কতদিন চলবে এবং কখন শেষ হবে এ সিদ্ধান্ত নেবে ইরান, যুক্তরাষ্ট্র নয়। তাদের ভাষায়, তোমরা শুরু করেছ, আমরা শেষ করব। এই ধরনের বক্তব্য ইরানের পক্ষ থেকে নিয়মিত শোনা যাচ্ছে, যা আন্তর্জাতিকভাবে তাদের দৃঢ় অবস্থান প্রতিফলিত করে। আল জাজিরা অনলাইন জানিয়েছে, সামরিক মুখপাত্রের এই বিবৃতি মূলত আঞ্চলিক প্রতিবেশী দেশগুলোর উদ্দেশ্যে দেয়া হয়েছে। তিনি ইরানের আত্মরক্ষার অধিকার এবং যুক্তরাষ্ট্রের হামলার বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। তার বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, যদি অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটি থেকে কোনো হামলা চালানো হয়, তবে তারও জবাব দেয়া হবে। এই বক্তব্যগুলোকে ইরানের সামরিক নীতি ও প্রতিরোধ কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সহ অন্যান্য কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, ইরান তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ায়নি, বরং তারা শুধুমাত্র সেই সব মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাচ্ছে যেগুলো ব্যবহার করে ইরানের ভূখণ্ডে আঘাত হানা হচ্ছে। এই বক্তব্যগুলো যুদ্ধের পরিপ্রেক্ষিতে ইরানের অবস্থান স্পষ্ট করে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে জানায় যে ইরানের প্রতিরক্ষা নীতি একেবারেই প্রতিরোধমূলক এবং সীমিত। যুদ্ধক্ষেত্রের ওপর এই জোরালো ফোকাস আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মনে করিয়ে দিচ্ছে যে বর্তমান সংঘাতের সমাধান কেবল কূটনীতিক প্রচেষ্টা নয়, বরং সরাসরি সামরিক পরিস্থিতির ওপরও নির্ভর করছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে এবার সরাসরি আঘাত হানা হয়েছে কূটনৈতিক স্থাপনাতেও। ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে বড় ধরনের ড্রোন ও রকেট হামলার ঘটনা ঘটেছে। এই হামলাকে চলমান আঞ্চলিক সংঘাতের একটি গুরুত্বপূর্ণ ও উদ্বেগজনক মোড় হিসেবে দেখা হচ্ছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে ইরাকের এক নিরাপত্তা কর্মকর্তার বারাত দিয়ে বলা হয়েছে, হামলায় অন্তত ৩টি ড্রোন ও ৪টি রকেট ব্যবহার করা হয়। এর মধ্যে একটি ড্রোন সরাসরি দূতাবাসের ভেতরে আছড়ে পড়ে, যা হামলার তীব্রতা ও লক্ষ্যবস্তুর নির্ভুলতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হামলার সময় দূতাবাস প্রাঙ্গণে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের পর আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী পাকিয়ে উঠতে দেখা গেছে, যা পরিস্থিতির ভয়াবহতা স্পষ্ট করে। তবে ইরাকের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছুটা হলেও ক্ষতি কমাতে সক্ষম হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত একটি ড্রোন মাঝপথেই ধ্বংস করা হয়। এছাড়া হামলার কয়েক ঘণ্টা আগে দূতাবাস লক্ষ্য করে ছোড়া আরেকটি রকেটও প্রতিহত করা হয়েছিল। নিরাপত্তা সূত্রের বারাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চলমান ইরান সংক্রান্ত সংঘাতের মধ্যে ইরাকে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোর ওপর হামলা বাড়ছে। এই প্রেক্ষাপটে বাগদাদে দূতাবাসে চালানো এই হামলাকে এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী ও সমন্বিত আক্রমণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, হামলায় মোট অন্তত 5টি ড্রোন ব্যবহার করা হয়েছিল, যা নির্দেশ করে যে এটি ছিল পরিকল্পিত ও সমন্বিত একটি অভিযান। একই দিনে বাগদাদের জাদ্রিয়া এলাকায় আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনার খবর পাওয়া গেছে। সেখানে শিয়া মিলিশিয়া জোট পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের সদর দপ্তর হিসেবে ব্যবহৃত একটি ভবনে 2টি বিমান হামলা চালানো হয়েছে। ইরাকি নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, ওই হামলায় অন্তত 2 জন নিহত হয়েছেন। তবে এই হামলার পেছনে কারা জড়িত, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, এই হামলাগুলো প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের সংঘাত এখন
এখন আরও বিস্তৃত আকার ধারণ করছে। শুধু সরাসরি যুদ্ধে জড়িত পক্ষগুলোর মধ্যেই নয়, বরং তৃতীয় দেশগুলোর ভেতরেও উত্তেজনা ছড়িয়ে পড়ছে। বিশেষ করে ইরাকের মতো দেশ, যেখানে বিভিন্ন আঞ্চলিক শক্তির প্রভাব রয়েছে, সেখানে এই ধরনের হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। মার্কিন দূতাবাসে হামলা আন্তর্জাতিক কূটনৈতিক নিরাপত্তা নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এই সংঘাত কোথায় গিয়ে থামবে? একের পর এক হামলা ও পাল্টা হামলা পুরো অঞ্চলের নিরাপত্তা কাঠামোকে দুর্বল করে দিচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, যদি দ্রুত উত্তেজনা কমানোর উদ্যোগ না নেওয়া হয়, তাহলে এই সংঘাত আরও বড় আকার নিতে পারে এবং তা বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনীতির জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াতে পারে। তথ্যসূত্র দ্য গার্ডিয়ান। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারণ করছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সরাসরি সংঘাত শুধু সামরিক লড়াইয়ে সীমাবদ্ধ নেই, বরং তার রাজনৈতিক, কূটনৈতিক এবং আদর্শিক লড়াইয়েও পরিণত হয়েছে। এমন এক প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের দেশগুলোর উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থার প্রধান। এই চিঠিকে অনেকেই আঞ্চলিক সমর্থন আদায়ের কৌশল হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এটিকে এক ধরনের রাজনৈতিক বার্তা বলেও মনে করছেন। এই খোলা চিঠিটি দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান ও সচিব আলী লারিজানি। আরবি ভাষায় লেখা এই বার্তায় তিনি সরাসরি মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ ও জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন, বর্তমান সংঘাতে যেন তারা ইরানের পাশে দাঁড়ায়। তার মতে, এই যুদ্ধ কেবল একটি দেশের বিরুদ্ধে নয়, বরং বৃহত্তর একটি শক্তির বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক। চিঠিতে আলী লারিজানি বর্তমান সংঘাতকে দুই পক্ষের লড়াই হিসেবে তুলে ধরেছেন। তার ভাষায়, একদিকে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, আর অন্যদিকে রয়েছে প্রতিরোধী শক্তি। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র কখনোই কারও প্রতি বিশ্বস্ত নয় এবং ইসরায়েল মুসলিম বিশ্বের জন্য একটি স্থায়ী হুমকি। তিনি মুসলিম দেশগুলোর উদ্দেশ্যে বলেন, এক মুহূর্তের জন্য থামুন এবং এই অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে ভাবুন। তার বক্তব্য অনুযায়ী, ইরান সবসময় মুসলিম দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চেয়েছে এবং কখনও তাদের উপর আধিপত্য বিস্তার করার চেষ্টা করেনি। লারিজানি তার চিঠিতে ইরানকে মার্কিন জায়নবাদী আগ্রাসনের শিকার হিসেবে উল্লেখ করেছেন। তার অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানকে দুর্বল ও ধ্বংস করার লক্ষ্যে এই যুদ্ধ শুরু করেছে। তিনি হতাশা প্রকাশ করে বলেন, ইরানের এমন সংকটময় সময়ে মুসলিম বিশ্বের দেশগুলো থেকে প্রত্যাশিত সমর্থন পাওয়া যাচ্ছে না। অধিকাংশ দেশ সীমিত বা নীরব অবস্থান নিয়েছে, যা তেহরানের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। চিঠির একটি গুরুত্বপূর্ণ অংশে লারিজানি স্পষ্ট করে জানান যে ইরান সহজে এই সংঘাতে পিছু হটবে না। তিনি বলেন, এই যুদ্ধ শেষ পর্যন্ত আগ্রাসী শক্তির জন্যই ক্ষতিকর হবে। তার মতে, ইরানের জনগণ সাহসী এবং তারা নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। এই বক্তব্যের মাধ্যমে তিনি একদিকে যেমন দেশের অভ্যন্তরীণ মনোবল জোরদার করতে চেয়েছেন, অন্যদিকে আন্তর্জাতিকভাবে একটি দৃঢ় বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। বর্তমান যুদ্ধের আগে কূটনৈতিক পর্যায়ে কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল। ফেব্রুয়ারি ৬ তারিখ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ২১ দিন ধরে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা চলে। এই সংলাপের উদ্দেশ্য ছিল ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে একটি সমঝোতায় পৌঁছানো। তবে দীর্ঘ আলোচনার পরও কোনো চুক্তি ছাড়াই আলোচনা শেষ হয়। এই ব্যর্থতাই পরবর্তী সামরিক সংঘাতের পথ আরও প্রশস্ত করে দেয় বলে বিশ্লেষকরা মনে করছেন। সংলাপ ভেঙে যাওয়ার ঠিক পরদিন ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানে সামরিক অভিযান শুরু করে, যার নাম দেওয়া হয় অপারেশন এপিক ফিউরি। একই সময় ইসরায়েলও নিজেদের অভিযান শুরু করে, যার নাম অপারেশন রোরিং লায়ন। এই দুই অভিযানের মাধ্যমে ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় হামলা চালানো হয়। এতে করে পরিস্থিতি দ্রুত পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেয়। এই হামলার জবাবে ইরানও পাল্টা আক্রমণ শুরু করে। তারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করে। বিশেষ করে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরেইন, সংযুক্ত আরব আমিরাত এবং ওমানের ভেতরে থাকা মার্কিন ঘাঁটিগুলোর ওপর একাধিক দফায় হামলা চালানো হয়েছে। এই হামলা এখনও অব্যাহত রয়েছে, যা পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। এদিকে মধ্যপ্রাচ্যের অনেক দেশ তাদের ভূখণ্ডে ইরানি হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তারা বলছে, এই ধরনের হামলা আঞ্চলিক স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। ফলে একদিকে যেমন ইরান মুসলিম বিশ্বের সমর্থন চাচ্ছে, অন্যদিকে অনেক দেশই নিজেদের নিরাপত্তার কারণে ইরানের কর্মকাণ্ড থেকে দূরত্ব বজায় রাখছে। এই দ্বৈত অবস্থান পুরো অঞ্চলের রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলেছে। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এই সংঘাত কোথায় গিয়ে থামবে? ইরানের এই খোলা চিঠি স্পষ্টভাবে দেখাচ্ছে যে তারা আঞ্চলিক সমর্থন জোগাড় করতে চাইছে। তবে বাস্তবতা হল, মুসলিম বিশ্বের অনেক দেশেই সরাসরি এই যুদ্ধে জড়াতে অনিচ্ছুক।
বিশ্লেষকদের মতে যদি দ্রুত কূটনৈতিক সমাধান না আসে তাহলে এই সংঘাত আরও বিস্তৃত হতে পারে এবং তা বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াতে পারে। আলী লারিজানির এই খোলা চিঠি শুধু একটি আহ্বান নয়, এটি মধ্যপ্রাচ্যের বর্তমান সংকট, বিভাজন এবং সম্ভাব্য ভবিষ্যতের একটি প্রতিচ্ছবি, যেখানে যুদ্ধ ও কূটনীতির লড়াই একসঙ্গে চলতে থাকে। তথ্যসূত্র CNN। বিশ্ব রাজনীতির সবচেয়ে স্পর্শকাতর অঞ্চলগুলোর একটি মধ্যপ্রাচ্য। সেখানে চলমান উত্তেজনা আবারও বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তা পরিস্থিতিকে অস্থির করে তুলেছে। বিশেষ করে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে নতুন করে আন্তর্জাতিক উত্তেজনা তৈরি হয়েছে। এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 1/5 তেল পরিবাহিত হয়, ফলে এখানে কোনো ধরনের অস্থিরতা পুরো বিশ্বের জ্বালানি বাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলে। সোমবার 16 মার্চ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিত্রদেশগুলোর কাছে আহ্বান জানান হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচল নিরাপদ রাখতে যেন তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ নৌটহলে অংশ নেয়। কিন্তু জার্মানি, যুক্তরাজ্য সহ কয়েকটি গুরুত্বপূর্ণ ইউরোপীয় দেশ এতে সামরিকভাবে অংশ নিতে অস্বীকৃতি জানায়। এতে করে ট্রাম্প প্রশাসনের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। বর্তমান সংকটের সূচনা হয় যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় এই সংঘাত দ্রুত আঞ্চলিক সংকটে রূপ নেয়। এর জবাবে ইরান হরমুজ প্রণালীকে চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে শুরু করে। ইরান অভিযোগ করে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তাদের সার্বভৌমত্বের ওপর আঘাত, তাই প্রতিশোধ হিসেবে তারা বাণিজ্যিক জাহাজগুলোর ওপর ড্রোন, ক্ষেপণাস্ত্র ও সামুদ্রিক মাইন ব্যবহার করে হামলা চালাতে শুরু করে। ফলে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী অনেক তেলবাহী ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কিছু জাহাজ চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। বিশ্বের জ্বালানি বাজারের জন্য হরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামুদ্রিক পথ। মধ্যপ্রাচ্যের প্রধান তেল উৎপাদনকারী দেশগুলো সৌদি আরব, কুয়েত, ইরাক, সংযুক্ত আরব আমিরাত সহ অনেক দেশের তেল এই প্রণালী দিয়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলে পৌঁছায়। বিশ্লেষকদের মতে প্রতিদিন প্রায় 20% বৈশ্বিক তেল পরিবহন এই পথের ওপর নির্ভরশীল। তাই এখানে সামান্য অস্থিরতাও আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বাড়িয়ে দেয়। সাম্প্রতিক সংঘাতের কারণে ইতোমধ্যে বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং জ্বালানি নির্ভর অর্থনীতিগুলোতে চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় প্রেসিডেন্ট ট্রাম্প আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে একটি নৌ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে চান। তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, অনেক দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে যুদ্ধজাহাজ পাঠাবে যাতে তেলবাহী জাহাজগুলো নিরাপদে হরমুজ প্রণালী পার হতে পারে। ট্রাম্প বিশেষভাবে কয়েকটি শক্তিশালী দেশকে এতে যোগ দিতে আহ্বান জানিয়েছেন। এর মধ্যে রয়েছে চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাজ্য। তার পরিকল্পনা ছিল এই দেশগুলোর নৌবাহিনী একসঙ্গে টহল দিলে ইরানের হামলার ঝুঁকি কমবে এবং তেলবাহী জাহাজগুলো আবার স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে। কিন্তু এই পরিকল্পনায় সবচেয়ে বড় ধাক্কা আসে ইউরোপীয় মিত্রদের কাছ থেকে। জার্মানি ও যুক্তরাজ্য স্পষ্ট করে জানিয়ে দিয়েছে তারা এই যুদ্ধে সামরিকভাবে জড়াতে চায় না। জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস সাংবাদিকদের বলেন, এটা আমাদের যুদ্ধ নয়, আমরা এই সংঘাত শুরু করিনি। জার্মান সরকারও জানায় তারা কূটনৈতিকভাবে সমাধানের পক্ষে এবং যুদ্ধ চলাকালীন কোনো সামরিক মিশনে অংশ নেবে না। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও একই ধরনের অবস্থান দেখা গেছে। ইইউ কর্মকর্তারা বলেছেন পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে এমন কোনো সামরিক পদক্ষেপ তারা এখন নিতে চান না, বরং তারা কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে আগ্রহী। যুক্তরাজ্য একই ধরনের সতর্ক অবস্থান নিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন যুক্তরাজ্য বড় কোনো যুদ্ধে জড়াবে না। তিনি আরও বলেন, হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য যদি কোনো উদ্যোগ নেওয়া হয় তাহলে তা অবশ্যই আন্তর্জাতিকভাবে ব্যাপক সমর্থন নিয়ে করতে হবে। একতরফা সামরিক পদক্ষেপ পরিস্থিতিকে আরও বিপদসংকর করে তুলতে পারে বলে তিনি সতর্ক করেন। ইউরোপীয় মিত্রদের এই অবস্থান ট্রাম্প প্রশাসনের মধ্যে স্পষ্ট অসন্তোষ তৈরি করেছে। ট্রাম্প প্রকাশ্যেই বলেছেন যে তিনি যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে খুশি নন। তার মতে যুক্তরাজ্য ঐতিহ্যগতভাবে যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র, তাই তিনি আশা করেছিলেন যে লন্ডন এই উদ্যোগে সবচেয়ে সক্রিয়ভাবে অংশ নেবে। এই প্রসঙ্গে ট্রাম্প আরও একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন যদি মিত্র দেশগুলো যুক্তরাষ্ট্রকে সমর্থন না করে তাহলে ন্যাটো জোটের ভবিষ্যৎ খুব খারাপ হতে পারে। তার এই মন্তব্য আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। হরমুজ প্রণালীতে সংঘাতের কারণে ইতোমধ্যে বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়তে শুরু করেছে। তেলের দাম বাড়ার ফলে অনেক দেশের জ্বালানি খরচ বেড়েছে, যা শিল্প উৎপাদন ও পরিবহন খাতে প্রভাব ফেলছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন যদি প্রণালী দীর্ঘ সময় বন্ধ থাকে বা হামলা অব্যাহত থাকে তাহলে বিশ্ব অর্থনীতিতে আরও বড় ধাক্কা লাগতে পারে। বর্তমান পরিস্থিতি দেখে অনেক পর্যবেক্ষক মনে করছেন এই সংঘাত শুধু যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা এবং আন্তর্জাতিক কূটনীতির ওপর গভীর প্রভাব ফেলছে। তথ্যসূত্র আল জাজিরা। আমেরিকা ফার্স্ট মতাদর্শের বিশিষ্ট জাতীয় নিরাপত্তা বিশ্লেষক ডেভিড পাইন ইরানের সাথে চলমান সংঘাতের ভবিষ্যৎ নিয়ে একটি কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি দাবি করেছেন সামরিক ক্ষয়ক্ষতি যাই হোক না কেন ইরানের সামনে জয়লাভের একটি সহজ পথ খোলা রয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পাইন লিখেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তাদের এই স্বাধীনতা যুদ্ধে জেতার জন্য ইরানকে কেবল টিকে থাকতে হবে এবং যুদ্ধের শেষ পর্যন্ত টিকে থেকে শত্রুদের ওপর সর্বোচ্চ অর্থনৈতিক চাপ প্রয়োগ করতে হবে। এর মাধ্যমে তারা ট্রাম্পকে বাধ্য করবে তার এই অজেয় বা অসম্ভব আগ্রাসী যুদ্ধ বন্ধ করতে। পাইন তার বিশ্লেষণে অপ্রতিসম যুদ্ধকৌশলের ঝুঁকি নিয়ে সামরিক কৌশলবিদদের সতর্কবার্তার প্রতিধ্বনি করেছেন। তার মতে, বড় ধরনের স্থল আক্রমণ ছাড়া ইরানের সাথে সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক শ্রেষ্ঠত্ব শেষ পর্যন্ত কোনো কাজে আসবে না। ভিয়েতনাম যুদ্ধের সাথে তুলনা টেনে পাইন বলেন, যদি যুক্তরাষ্ট্র ৫ লাখ সেনা নিয়ে ইরানে স্থল আক্রমণ না করে তবে তারা হয়তো প্রতিটি ছোটখাটো যুদ্ধে জয়ী হবে, কিন্তু ভিয়েতনামের মতো সামগ্রিক যুদ্ধে তারা হেরে যাবে। সাবেক এই ট্রাম্প সমর্থক এরপর প্রেসিডেন্টের সামরিক অভিজ্ঞতা নিয়েও সমালোচনা করেন। পাইন লিখেন, ট্রাম্প ভিয়েতনাম যুদ্ধ এড়াতে ৪ বার ড্রাফট এড়িয়ে গিয়েছিলেন। মনে হচ্ছে সেখান থেকে তিনি সেই গুরুত্বপূর্ণ শিক্ষাটি কখনোই নেননি। পাইনের এই মন্তব্য ট্রাম্পের নিজস্ব রাজনৈতিক বলয়ের মধ্যেই ইরানের সামরিক অভিযানের কার্যকারিতা নিয়ে ক্রমবর্ধমান সন্দেহের বহিঃপ্রকাশ। ট্রাম্প বারবার যে ধরনের সামরিক সংঘাত এড়িয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই মাত্রায় না গিয়ে লক্ষ্য অর্জন করা বর্তমান প্রশাসনের পক্ষে কতটা সম্ভব তা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি।